হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? স্টে বাই মাই সাইড আফটার দ্য রেনের এপিসোড 11টিকে আমি বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। কাহিনী স্টার্ট হয় আর আমাদের দেখানো হয় যেখানে নানা তার বাবাকে বলে দেয় যে আমার ফ্যামিলির সঙ্গে বা তোমার সঙ্গে আর কোনো মতলব নেই, আমি তোমাদের সঙ্গে আর থাকতে চাই না। এইটা শুনে তার বাবা বলে যে তোমার যা মনে হয় তুমি তাই করো বলে সেখান থেকে চলে যায়। আর মাসিরও কানাদাকে সরি বলে আর বলে যে এটা আমার ভুল, আমি যদি না তোমাকে ফোর্স করতাম কিস করার জন্য তাহলে এরকম কিছু হতোই না। আমি এবার থেকে ড্রাঙ্ক করে আর কখনো কাউকে কিস করবো না, এটা সম্পূর্ণ আমার দোষ, তাই না? তো কানাডা তাকে বলে যে কাম অন, এরকম কোনো ব্যাপার না। আর তাছাড়াও আমার বাবা তোমার জন্য রাগেনি, আমার বাবা এরকমই পার্সন, সবসময় রেগেই যায়। আর তাছাড়াও এটা আর ম্যাটার করে না যে আমার বাবা জানুক বা না জানুক, সে অলরেডি দেখে নিয়েছে আর ঘরে যেয়ে সবাইকে বলে দিবে, আর আমি এমনিতেও ঘর যাব না। তো এটা শুনে মাসিরও তাকে বলে যে না তুমি ঘর যাও। কানাডা তাকে বলে যে তুমি কি বলছোটা কি? মাসিরও বলে যে তুমি রাগের চক্করে কোনো রকম ডিসিশন নিও না, আগে ঘর যাও, যে বাড়ির লোকের সঙ্গে কথা বলো। এমনি তো কখনো না কখনো তোমার ফ্যামিলিকে এইসব কথাগুলো জানানো দরকার। একদিন না একদিন তুমি তোমার ফ্যামিলিকে ঠিক হারিয়েই ফেলবে, তখন তুমি যদি যাওয়ার চেষ্টাও করো তুমি যেতে পারবে না। সেই জন্য এখন একটু ট্রাই করে নাও, যদি এটা তোমার কাজে চলে আসে আর তোমার ফ্যামিলি তোমাকে বুঝে যায় তো তুমি একটা বেটার প্লেস পেয়ে যাবে। তো সেই জন্য একসঙ্গে সব কিছু ঠিক করে নেওয়া উচিত। তো এটা শুনে মাসিরও বলে যে ঠিক আছে তুমি প্লিজ ঘর যাও, আর যদি তোমার ঘরে কোনো প্রবলেম হয় তুমি আমার কাছকে চলে এসো, তারপরে আমি তোমার সঙ্গে চলে যাব। তো এটা শুনে কানাডা বলে যে ঠিক আছে আমি যাচ্ছি। মাসিরও বলে আমি কি তোমার সঙ্গে যাব? কানাডা বলে যে না, তুমি যদি আসো তাহলে হয়তো আরও কিছু প্রবলেম হয়ে যাবে, তুমি ফিরে যাও, আমি তোমাকে পরে মেসেজ করে জানিয়ে দেবো যদি কিছু ব্যাপার হয়। তো কানাডার কথা শুনে মাসির বলে যে ঠিক আছে তুমি আমাকে জানিও যা হবে, ঠিক আছে? তো এটা শুনে কানাডা বলে যে হ্যাঁ আমি এখন বুঝতে পারলাম যে আমি আর একা নেই, আমার সঙ্গে মাসিরও আছে। তো এটা ভেবে সে খুশি হয়ে যায়। তারপরে কানাডাকে দেখানো যে ঘর আসে, তার মা জিজ্ঞাসা করে যে তুমি কি রিউনিয়নে ফান করলে? তো সে বলে যে হ্যাঁ। তারপরে কানাডা জিজ্ঞাসা করে বাবা কোথায়? তো তার মা বলে যে সে তো রুমেই আছে, আসার পর থেকে রুমের ভিতরে ঢুকে আছে, জানি না কি হলো মিটিংয়ে, মনে হয় কিছু একটা হয়েছে সেই জন্য এত স্যাড লাগছে। তখনই কানাডা এসে বসে পড়ে আর তার মা বলে যে কী হয়েছে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, কী ব্যাপার বলো? তো কানাডা তাকে বলে যে মা আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, আসলে আমি যেই পার্সনটাকে লাইক করি সেটা একটা ছেলে হয়, তো আমি একজন গে হই, আমি একটা ছেলেকে লাইক করি। তারপরে কানাডা বলে যে সরি, আমি জানি তোমরা দুজন হয়তো শখ হচ্ছ, সে তার মা আর বোনকে বলতে থাকে। তার মা বলে যে না একদমই না। তো কানাডা এটা শুনে শকড হয়। কানাডা বলে যে আমার মনে হয় তুমি আমাকে ডিসগাস্টিং ফিল করছো, তাই না? তার মা বলে যে থ্যাংক ইউ আমাকে এই কথাটা জানানোর জন্য, আমি গ্ল্যাড যে তুমি আমাকে সত্যিটা বলতে পেরেছো। তো এটা শুনে তো কানাডা পুরো শকড হয়ে যায় আর বলে যে মা তোমার আমার উপরে ঘৃণা আসছে না? আর এটা শুনে তার মা বলে যে না, তোমার বাবা কি এই ব্যাপারটা জানে? কানাডা বলে যে হ্যাঁ বাবা আজকে জানতে পেরে গেছে। তো তার বোন বলে যে ওই জন্য বাবা এরকম বিহেভ করছে আজকে? তো কানাডা বলে যে হ্যাঁ আমি জানি না উনি কেন এতটা রেগে আছেন। তার মা বলে যে তুমি তোমার বাবার সঙ্গে ভালোভাবে কথা বলছো না কেন? তো কানাডা বলে যে আমার মনে হয় না আমার আমার বাবার সঙ্গে কথা বলা উচিত বলে, আর তাছাড়া বাবা এই ব্যাপারটা জানার পর খুবই রেগে আছে, আমার মনে হয় না বাবা আমাকে অ্যাকসেপ্ট করবে। তো তার বোন বলে যে তুমি তো জানো বাবা সবসময় রেগে থাকে। তো এটা শুনে তার মা বলে যে এটা সত্যি নয়, তুমি জানো যখন তুমি বলেছিলে তুমি ফ্যাশন ডিজাইনার স্কুলে পড়তে চাও তোমার উপর রাগ দেখালো তোমার বাবা, তোমার যাওয়ার পরে প্রচুর স্কুল খুঁজেছিল। এটা শুনে তো তার বোন শকড হয়ে যায় আর বলছে সত্যি? আর কানাডাও শুনে শকড হয়ে যায় তার বাবা সত্যিই এরকম করেছিল, কারণ তার বাবা সামনে দেখায় যে সে রাগী পার্সন কিন্তু পিছনে সে তাদের জন্য কেয়ার করে। প্রত্যেকটা বাবা সামনেই দেখায় যে সে রাগী হয়, বাট পিছন পিছন সে তার বাচ্চার জন্য অবভিয়াসলি কেয়ার করে। তার মা বলে যে তোমরা দুজন তোমাদের বাবাকে জানার চেষ্টাই করোনি, আর তুমি কানাডা তোমার বাবাকে এক্সপ্লেন করতে চাও না, আর সবসময় তোমার বাবা তোমার পাশে আছে, তুমি চিন্তা করো না আমিও তোমার পাশে আছি, যাই হয়ে যাক না কেন তুমি যাকেই পছন্দ করো না কেন আমি তোমার পাশে আছি। তো এটা শুনে তার বোনও বলে যে হ্যাঁ তুমি যাকেই ভালোবাসো তুমি যার সঙ্গেই থাকো না কেন তুমি এখনও আমার বড় ভাই হয়ে থাকবে। যেটা শুনে কানাডা কোথাও না কোথাও খুশি হয় যে সে তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যার জন্য সে খুবই গ্ল্যাড হয়। তার মা বলে যে ঠিক আছে তুমি এবার সার নিয়ে নাও। তো সে চলে যায়। তখনই তার যাওয়ার পরেই তার বোন জিজ্ঞাসা করে যে মা তুমি এত শান্ত কী করে আছো, তোমার কি খারাপ লাগছে না? তার মা বলে যে হ্যাঁ খারাপ তো লাগছে, কারণ আমি ওকে আগেই সন্দেহ করেছিলাম
যার জন্য আমি আগে থেকেই জানতাম যে কানাডা ছেলের দিকে পছন্দ করে, কারণ মারা সবসময় বাচ্চার দিকে ভালোভাবে বুঝতে পারে। তো সেই জন্য তার মা আগেই বুঝে গিয়েছিল যে সে একজন গে হয় বলে। তো এটা শুনে তার বোন বলে যে তুমি আগে বলোনি কেন? তার মা বলেছে আমি কি বলবো, নিজে থেকে বলেনি, সেই জন্য আমিও কিছু বলিনি। আর এই কথাগুলো বাইরে থেকে তার বাবা শুনতে থাকে। তার বাবাও এই কথাগুলো শুনে কোথাও না কোথাও তার খারাপ লাগছিল। তার বোন বলে যে উনি আমাদের কাছ থেকে লুকিয়েছিল, এমনকি আর নিজের ফ্যামিলিকেও এই কথাগুলো বলতে পারেনি। তার মানে ভাই হয়তো প্রচুরই হার্ড টাইম ফেস করেছে, তাই না মা? তার মা বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার ভাই প্রচুরই হার্ড টাইম ফেস করেছে। আর এখানে কানাদাকে দেখে না যে রুমের মধ্যে ভাবতে থাকে যে আমি আমার ফ্যামিলিকে বলে দিলাম। তখনই সেখানে তার বোন আসে আর বলে যে আজকে আমরা এই রুমের মধ্যেই শুবো। তার মাও আসে আর বলে যে আমিও এখানেই শুবো, আমরা আগে ছোটোবেলায় এরকমভাবেই একসাথে শুতাম, তাই না? তো চলো আজকে রাতে এইভাবে শুই আর মস্তি করি। যেটাতে কানাডা বলে যে কামন, আমাকে তো আগে জিজ্ঞাসা করো, এটা আমার রুম। তার বোন আর মা ওখানেই বিছনা পেতে শুয়ে পড়ে, যেটাতে কানাডাও কোথাও না কোথাও খুশি হয়, কারণ সবাই চায় তার ফ্যামিলির সঙ্গে শুতে। কারণ বড় হওয়ার পর না ফ্যামিলিরা একসঙ্গে শুতে চায় না, যেটা সত্যি মিস করে। আর এটা সত্যি আমিও প্রচুর মিস করি। তারপরে সে দেখানো হয় মাসিরোকে, যেখানে তার গ্র্যান্ডমা আসে আর তাকে বলে যে তুমি কি ঘুমিয়ে পড়ছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তো মাসিরো বলে যে হ্যাঁ বলো। তো তার গ্র্যান্ডমা তাকে পয়সা দেয় আর বলে যে এই পয়সাগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে, আমি একটাও খরচা করিনি, তোমার জন্য জমা করে রেখে দিয়েছিলাম, আর আমি চাই যে তুমি এই টাকাগুলো ফেরত নিয়ে নাও। মাসিরও বলছে কিন্তু এই টাকাগুলো তো আমি আপনার দিকে দিয়েছিলাম, তাই না? মাকে দাওনি কেন? তার গ্র্যান্ডমা বলছে তোমার মাকে আমি দিয়েছিলাম, কিন্তু তোমার মা নেয়নি। তোমার মা বললো যে সে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, আর সে আর চায় না যে মাসিরোর ওপর সে ডিপেন্ড হতে আর মাসিরোকে কোনোভাবে কষ্ট দিতে। সেই জন্য তোমার মা এই পয়সাগুলো নেয়নি, আর আমাকে বললো তোমাকেই ফেরত দিয়ে দিতে এই পয়সাগুলো, যাতে তুমি নিজের কাজে লাগাতে পারো। তুমি চিন্তা করো না, তোমার মা নিজে থেকে পয়সা ইনকাম করছে। আর যেটা আমার শুনে খুবই খুশি লাগছে, সে দেখে যে তার মাকে যখন সে পয়সা দিচ্ছিল তার গ্র্যান্ডমা, কিন্তু তার মা পয়সাটা নেয়নি আর ফেরত দিয়ে দেয়। তো যেটা দেখে গ্র্যান্ডমার কোথাও না কোথাও ভালো লেগেছিলো, কারণ মাসিরোর মা বলছিল যে আমি এবার মাসিরোর সব দুঃখগুলোকে দূর করতে চাই, কারণ আমি মাসিরোর জন্য একটা ভালো মা হতে চাই, যাতে ও গর্ব করতে পারে। যেটা শুনে মাসিরোর কোথাও না কোথাও খুব ভালো লাগে যে তার মা তার কথা ভাবতে চালু করছে ফাইনালি, কারণ মাসিরোর মা তার আগে তার কথা শুনতো না আর তার কথা ভাবতেও না, সেই জন্য মাসিরোর কোথাও না কোথাও কষ্ট হতো। বাট গ্র্যান্ডমা বলে যে তুমি চিন্তা করো না, তাছাড়াও তোমার মা নিজের জন্য যখন ভাবছে এটা খুবই ভালো কথা। আর আমি এখনও পর্যন্ত আমার কিছু সেভিং আছে যেটা আমি জমিয়ে রেখে দিয়েছি, তো তোমাকে আমার কথা ভাবতে হবে না, তুমি এই পয়সাগুলো ফেরত নিয়ে নাও। তো মাসিরও বলে যে ঠিক আছে, যদি তোমার সঙ্গে কখনো কিছু হয় তুমি আমাকে জানিও গ্র্যান্ডমা। তো তার গ্র্যান্ডমা বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমাকে আর এত ভাবতে হবে না। আচ্ছা এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমারও অনেক রাত হয়েছে, আমিও রেস্ট নিতে যাচ্ছি। তো মাসিরও খুশ হয়, তার গ্র্যান্ডমা চলে যায়। তারপরে সিনে দেখানো হয় যেখানে কানাডারা ঘরে বসে থাকে। কানাডার মা জিজ্ঞাসা করে যে তোমার ট্রেন কটার সময়? কানাডা বলে 4টার সময়। তার বোন বলে যে যাওয়ার আগে আমরা চলো শপিং করে আসি। তো সে বলে যে ওকে। তখনই কানাডার বাবা সেখান থেকে উঠে চলে যায় বাইরের দিকে, যেটা কানাডা নোটিস করে। তো সেও তার বাবার পিছনে আসে আর তাকে ফলো করতে থাকে। তার বাবা বলে যে কী প্রবলেমটা কি তোমার, তুমি আমাকে ফলো করছো কেন, কিছু বলার থাকলে বলো। কিন্তু কানাডা ফার্স্টে তো কিছু বলে না। আর তার বাবাকে সে এখনও বলে যে আমি কি এখনও এখানে আসতে পারি? তো এটা শুনে তার বাবা বলে যে তুমি একটা পার্সন হয়ে গেছো, তো আমাকে কেন জিজ্ঞাসা করছো? কানাডা বলে আমি জানি তুমি আমাকে কখনো বুঝবে না, বাট আমি এক্সপেক্টও করি না তুমি আমাকে বুঝো। তো আমি জাস্ট তোমাকে কিছু বলতে চাই। তার বাবা বলে যে যা বলার তাড়াতাড়ি বলো, তুমি এমন করো না যেন আমি প্রচুরই ক্লুলেসভাবে থাকি। যা হয়েছিল কালকে সেটার পর আমি কিছু রিসার্চ করেছিলাম, আর আমি এখন বোঝার চেষ্টা করছি যে তুমি কীরকম কাইন্ডের পার্সন। এটা শুনে কানাডা বলে যে তুমি আমাকে বোঝার চেষ্টা করছো বাবা? তার বাবা বলে যে হ্যাঁ, আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, আমি জানি যে আমি তোমাকে যেভাবে দেখতে চেয়েছিলাম তুমি হয়তো সেভাবে হতে পারবে না, বাট তার মানে এই নয় যে তুমি কোনো এলিয়েন হয়ে গেছো যে আমি তোমাকে অন্যভাবে দেখবো। তুমি এখনও আমারই ছেলে আছো, তো সেই জন্য আমি তোমাকে সেইভাবে জানতে চাই। আর তোমার মা তোমাকে ভালোভাবে জানে, কিন্তু আমিও তোমাকে জানতে চাই, সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছি। তুমি জানো আমি যখন তোমাকে ওইভাবে দেখেছিলাম আমাকে জাস্ট কনফিউজ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে একা ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে এখন আর কথা বলতে চাই না। কিন্তু কানাডা তাকে ফলো করে আর বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বাবা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তুমি সবসময় এরকমই করো, হাফ কথা বলে এখান থেকে চলে যাও। তুমি আমার সঙ্গে প্রপারলি কথা বললো, আর তাহলে আমার মনের কথাও তুমি জানতে পারবে। আমি জানতে চাই তোমার সঙ্গে কথা বলে একবার অন্তত তুমি কি ভাবছো। তার বাবা একটা পুকুরের ধারে দাঁড়িয়ে বলতে থাকে তুমি জানো ছোটোবেলায় যখন তুমি এখানে আসতে তুমি একবার স্লিপ খেয়ে এখানেই পড়ে গিয়েছিলে, আর তুমি যখন পড়ে গিয়েছিলে তখন তোমাকে আমি বাঁচানোর জন্য ছুটে এসেছিলাম, বাট আমি যখন তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম তুমি আমাকেই টেনে জলের মধ্যে ফেলিয়ে দাও।
যেটাতে আমি পুরো ভিজে যাই। দেখানো হয় যে ছোটোবেলায় যখন তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে সেও জলেই পড়ে যায়, আর যেটাতে কানাডা খুব খুশি আর বলে যে বাবা তুমি পুরো ভিজে গেছো। সে বাচ্চাদের মতন হাসতে থাকে, যেটাতে তার বাবা বলে যে তুমি হাসছো আমাকে না তুলে, তুমি সত্যিই এই টাইমেও হাসছো। তখনই কানাডা কী করে তার হাত বাড়ায় আর তার বাবাকে হাত দিয়ে সেখান থেকে তুলে, যেটাতে তার বাবা বলে যে তুমি জানো তখন তুমি ছোট ছিলে, কিন্তু তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে তুমি আমাকে হাত দিয়েছিলে তোলার জন্য। তুমি এইটাও জানো না যে তুমি আমাকে তুলতে পারবে কি পারবে না, বাট তুমি আমাকে প্রোটেক্ট করার জন্য হাত পেতেছিলে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। যেটাতে আমি তখন খুবই হ্যাপি ফিল করছিলাম। আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে আমার ফ্যামিলির মধ্যে একটা ছেলে আছে যার হাতের উপরে আমি সব কিছু ছাড়তে পারি। আমি জানি আমি তোমাকে সেরকম ম্যান দেখতে চেয়েছিলাম, বাট তুমি সেরকম হতে পারোনি, বাট আমি জাস্ট তোমাকে একটা রেসপন্সিবল ম্যান হতে দেখতে চেয়েছিলাম। এর বেশি আর কিছুই না। তুমি আলাদা, সবার থেকে আলাদা নও। তুমি যাই করো না কেন এই দুনিয়াতে আমি তোমাকে যা শিখিয়েছি, আমি জাস্ট চাই যে তুমি সবসময় হ্যাপি থাকো। আমি তোমাকে হেল্পলেস দেখতে চাই না। আমি জাস্ট চাই না যে তুমি আমার মতন বুড়ো মানুষকে সবসময় নিয়ে পড়ে থাকো। এটা শুনে কানাডা ভাবতে থাকে যে এই এত বছরে আমি সবসময় ভাবতাম যে আমার মেমোরিগুলো এতটা কষ্টের কেন ছিল। আমি কখনো ভাবিনি যে আমার এই মেমোরির পিছনে আমার বাবা কতটা আমাকে বোঝার চেষ্টা করছে। আজকে আমি ফাইনালি বুঝতে পারছি যে আমার বাবা আমাকে আসলে কতটা ভালোবাসতো। তারপরে দেখানো সেই ছোটোবেলায় যখন তার বাবা সে হাঁটতে ছিল আর তার বাবা যে তোমার মা খুব রেগে যাবে আমাদের দুজনকে ভিজা অবস্থায় দেখলে, আমরা লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি যে বাথটাবে স্নান করে নেবো, ঠিক আছে? তো সে বলে যে ঠিক আছে বাবা। তো এটা ভেবেই কানাডা ভাবতে থাকে যে আমি আমার বাবাকে ভালোবাসি, আর সেইটাই সে মনে করে। আর তার বাবাকে বলে যে আমি কি এখানে ফিরে আসতে পারি বাবা? আমি কি এখানে তোমার সঙ্গে আবার দেখা করতে আসতে পারি? তার বাবা বলে যে তোমাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আফটারঅল এটা তোমারও ঘর হয়, তো তুমি এখানে আসতেও পারো, তোমাকে আমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করতে হবে না। বলে সে সেখান থেকে চলে যায়। কারণ তার মনে মনে ভাবতে থাকে যে জিনিসগুলোকে আমি ভয় পাচ্ছিলাম সেগুলো যে এত ভালোভাবে টার্ন হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি। আর কোথাও না কোথাও আমি ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আমার বাবা হয়তো আমাকে বুঝে না, বাট যাই হই না কেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। আর এইটা ঠিকই আছে, যেটা একটা কোথাও না কোথাও ভালো জিনিসই হলো। আর আমার সময় নেবো আমিও এই জিনিসগুলোকে বোঝার জন্য। তারপরে সিনে মাসিরো আর কানিদা ট্রেনে যাওয়ার জন্য এক জায়গায় এসে বসে, যেখানে মাসিরো তাকে বলে যে আমি তোমার জন্য কিছু এনেছি। তো কানাডা বলে যে আমি তোমার জন্য পুডিং এনেছি, এনাও। তো এটা দেখে মাসিরো খুব খুশি হয়ে যায়, সে পুডিং নিয়ে নেয়। যেটাতে কানাডা বলে যে তুমি পুডিং খেতে ভালোবাসো তাই না? মাসিরো বলে যে হ্যাঁ পুডিং সত্যিই বেস্ট। তারপরে মাসিরো তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার ব্যাপারটা কী হলো, সব কিছু ঠিক আছে? তো কানাডা বলে যে ঠিক আছে, কোনো না কোনো দিক দিয়ে এটা কাজ করে গেছে তোমার কথাটা শোনা। তো মাসিরো বলে যে আমি শুনে প্রচুরই গ্ল্যাড যে তোমার বাবা তোমাকে বুঝতে পেরেছে। তো কানাডাও বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি কখনো ভাবিনি যে এই জায়গাটায় এসে আমরা এতটা খুশি পাবো। তো এটা শুনে মাসিরও বলে যে তোমারও মনে হয় তাই না? কোথাও না কোথাও আমার মনে হয় ঘরে ফিরে আসাটা একদিক দিয়ে বেটারই হয়েছে। তো মাসিরও বলতে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা সত্যি মজা ছিল। কানাডাও বলে যে হ্যাঁ খুবই মজা, তোমার ব্যাপারে কি, তোমার কি হলো? তো মাসিরও তাকে বলে যে আমিও খুশিই আছি, কারণ আমারও কোথাও না কোথাও সব কিছু ঠিকই হয়ে গেছে। আর এই জায়গাটায় ফিরে এসে আমার সত্যি খুবই ভালো লাগছে। ঘরে ফিরে এসে কখনো কখনো আমার কিছু খারাপ কথা মনে পড়ে, কিন্তু তোমার সঙ্গে খেলা, তোমার সঙ্গে বড় হওয়া, এই সব কিছু এখানেই হয়েছে। তো এই জন্য আমি এই জায়গাটাকে মনে রাখতে চাই। কানাডাও বলে যে আমারও সব কিছু মনে আছে, আর লাইফটাকে আমি এইভাবে ফুলভাবে এনজয় করতে চাই, আর সব কিছুকে ভুলে যেতে চাই যা যা খারাপ হয়েছিল, আর শুধু ভালো কথাগুলো মনে করতে চাই। যখন আমি টোকিও গিয়েছিলাম না, এখান থেকে পালিয়ে গিয়েছিলাম আর এখানে সব কিছু ছেড়ে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় যে সব কিছু খারাপ হয়নি। আর আমার মনে হলো যে এই জায়গাটাকে আমি আবার লাইক করতে চালু করে দিয়েছি। যাই হয়ে যাক না কেন আমি আবারও চেষ্টা করব, আর সব কিছুকে ভালো করার চেষ্টা করব, আর একটা বেটার পার্সন হতে চাইবো। সব সময় আমি এইটাই জানতে চাই যে তুমিও আমার পাশে আছো, আর আমি এরা দুজন মিলে সব কিছু ঠিক করতে পারবো। মাসিরোর কথাগুলো শুনে খুবই ভালো লাগে, কারণ কানাডা নিজেকে আগে হেট করতো, কিন্তু এখন সে নিজেকে ভালোবাসতে চালু করেছে। আর যাই হয়ে যাক না কেন সে সব কিছু নতুনভাবে স্টার্ট করতে চলেছে, যেটা শেষে সব কিছু ভালো হতে চলেছে। যেটা শুনে কানাডা বলে যে আমি জানো নিজেকে চেঞ্জ করে নিজেকে ভালোবাসতে চালু করছি, আর তোমাকে আমার পাশে পেয়ে আমি তো আরও খুশি, কারণ তুমি আমার সাথে আছো। যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ পর্যন্ত আমার কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি নিজেকে আরও লাইক করতে চালু করে দিয়েছি। তখনই মাসিরও তাকে কিস করতে চায়, বাট তার হাতের পুডিংটা পড়ে যায়, যেটাতে সে শক্ট হয়ে যায়, বলে যে আমার পুডিং, সিরিয়াসলি এটা কেন আমার সাথেই হয়? তো কানাডা বলে যে তুমি বাচ্চাদের মতন বিহেভ করো, চলো এই জায়গাটাকে পরিষ্কার করো। তো এটা শুনে তারা দুজন স্মাইল করতে চালু করে দেয়, আর তারপরে তারা সেই পুডিংয়ের জায়গাটাকে ক্লিন করতে চালু করে দেয়, যেটাতে মাসিরও খুব স্যাড তো হয়, কিন্তু
যাই হয়ে যাক না কেন সে ঠিক করে। আর সে ভাবতে থাকে যে 20 বছর হোক আর যাই হোক আমরা এইভাবেই তো একসঙ্গে হাসতে থাকবো। আর এখানে এপিসোড শেষ।